আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা তরুণরা, আপনাদের কিছু জ্ঞান চর্চার কোনো আগ্রহ নাই? আপনারা কি সারা দুনিয়াতে নেতৃত্ব দিতে চান না? আপনারা কি শেখ হাসিনার ভূত এই কাঁধে নিয়ে বাড়াবেন? এর চেয়ে তো লজ্জাজনক কিছু হতে পারে না। আপনারা 5ই আগস্টে গণঅভ্যুত্থান করেছেন আর শেখ হাসিনার ভূত বহন করে বেড়াচ্ছেন, এর চেয়ে লজ্জার কী হতে পারে বলে? একটা সরকার গঠন করেছেন, এই সরকার কি সরকার? সেনা সমর্থিত উপদেষ্টা সরকার। সেনাবাহিনী কাউকে যদি বলে এই সরকারকে আমরা সমর্থন করি না, তারপর দিন এই সরকার করবে, এটাই করেছিলাম। এরপর আপনাদের কোনো খবর নেই। তবে যারা গণ অভ্যুত্থানের শক্তি, তাদের প্রথম উচিত হবে নিজেদের মধ্যে বোঝাপড়া শেষ করা, যে আমরা একসঙ্গে গণ অভ্যুত্থান করেছি, আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করি নাই। এটা ছাত্র তরুণ সৈনিকদের গণ অভ্যুত্থান ছিল। আমাদের মধ্যে যে মতবাদী বিভেদ তৈরি করা হচ্ছে, এই মতবাদী বিভেদের ঊর্ধ্বে উঠে সাংবিধানিক প্রতিবিপ্লব আমরা কী করে মোকাবেলা করব, আমরা একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার কায়েম করব, এটা হবে সবচেয়ে প্রধান কেন্দ্রীয় তর্ক বিতর্কের বিষয়। আমাদের রণকৌশল কী হবে, আমাদের রণনীতি কী হবে। আমাদের যে বিভিন্ন মত আছে, আমাদের মধ্যে বামপন্থীরা আছেন, আমাদের মধ্যে শিবির আছে, ইসলামপন্থী দল আছে, আমাদের মধ্যে মধ্যপন্থী আছে, অনেক রকম বিভিন্ন দল থাকতে পারে, লিবারেলরা আছে, কিন্তু সকলে মিলে একটা তো ব্যাপারে আমরা একমত হতেই হবে যে আমরা বাংলাদেশকে নতুন করে গঠন করতে চাই। সে নতুন করে গঠন করবার ভিত্তি খুব সোজা, গণসাধারণ। শুনতে কঠিন লাগে, ইংরেজিতে পপুলার সভারেন্টি বলে সকলে বুঝে, পিপল সভারেন্টি বলে সকলে বুঝে, বাংলায় বলে একটু খটোমটো লাগে। কেন? কারণ আমরা রাষ্ট্রের সার্বভৌমত্ব শুনেছি, আমরা পার্লামেন্টের সার্বভৌমত্ব শুনেছি, কিন্তু জনগণের যে সার্বভৌমত্ব, জনগণের যে সমস্ত ক্ষমতার উৎস, এটা আমরা মাঝে মাঝে শুনে খবর আকারে, কিন্তু এটা আমরা বুঝি না। এটা সহজ মানে হলো জনগণের কাছে জনগণের ক্ষমতা দাও। এই যে জনগণের কাছে ক্ষমতা দেওয়া, তাহলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি তাই হতো জনগণের কাছে ক্ষমতা, তাহলে একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে, এটা স্বাধীন প্রতিষ্ঠান হিসেবেই টিকে থাকতো। আমলারা এই চালাতো না বিশ্ববিদ্যালয়, বাইরের কোনো শক্তি এই বিশ্ববিদ্যালয়ের উপর হস্তক্ষেপ করতো না। 69-এর গণঅভ্যুত্থানে আমরা দেখেছি যে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারছে না, কারণ তার কোনো অনুমতি নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজের তার যে শান্তি শৃঙ্খলা রক্ষার বাহিনী আছে, তার নিজস্ব যে পাহারাদারি আছে, এর বাইরে রাষ্ট্রের সন্ত্রাসী সংগঠনে বা রাষ্ট্রের পুলিশ বাহিনী, রাষ্ট্রের ভিন্ন কোনো বাহিনীর এই ক্যাম্পাসে প্রবেশেরও কোনো অধিকার ছিল না। এখন যে করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় খুবই অনিরাপদ। ফলে তার যে এই যে একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, স্ট্যাটিউটরি বডি, তার মানে রাষ্ট্র থেকে সে স্বাধীন এবং সেটা পরিচালিত করতে তারা এই বিশ্ববিদ্যালয় যারা ছাত্র, যারা শিক্ষক, তারাই এটাকে পরিচালিত করবে। বাইরের কোনো রাজনৈতিক দল, বাইরের কোনো আমলা, বাইরের কোনো প্রকার রাষ্ট্রীয় হস্তক্ষেপ এখানে করবে না, কারণ এটা শিক্ষা প্রতিষ্ঠান। শুধুমাত্র রাষ্ট্র কী করতে পারে? রাষ্ট্র একটা আইন করে দিতে পারে কী করে সে চলবে, কিন্তু পরিচালনা বিধি এবং পরিচালনার ক্ষেত্রে একান্তই ছাত্র শিক্ষকদের সুন্দর সম্পর্কের ভিত্তিতে স্বাধীনভাবে এই প্রতিষ্ঠান চলবে। এটাকে বলে গণস্বার্থ। আর গণস্বার্থ তার কি মানে? এর মানে হচ্ছে এই আমাদের গবেষণা করবার যে আমাদের যে স্পৃহা, আমাদের গবেষণা করবার যে ক্ষমতা, এই ক্ষমতা বৃদ্ধি। আপনারা আমাকে বলছেন যে আপনাদের গবেষণা করবার টাকা নাই, আমি একমত। সত্যি সত্যি আমাদের অত্যন্ত অপ্রতুল, কিন্তু যখন অপ্রতুল ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যত গবেষণার জন্য যখন কোনো টাকা ছিল না, তখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ সারা দুনিয়াতে 1 নম্বর ছিল।
এখান থেকে সত্যেন বোস এসেছিল। এখানে বসেই চিঠির যে কাগজ, চিঠি লাগে, চিঠির কাগজের উল্টো দিকে বসে তিনি আইনস্টাইনের ফর্মুলা সংশোধন করেছেন। কোথায়? সেই ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে ইতিহাস বিভাগ সারা পৃথিবীতে বিখ্যাত ছিল, এক নামে ছিল। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে অর্থনীতি বিভাগ থেকে পাশ করাটা গর্বের ছিল, কারণ তারা অর্থনীতি জানত। আর আমরা কি দেখলাম? পিওর ইকোনমিক্স, পলিটিক্যাল ইকোনমিক্স বা অর্থনীতি শাস্ত্রে পড়বার এতই দুর্বল যে ছাত্ররা কি পড়ে? ছাত্ররা পড়ে MBA। ইকোনমিক বিভাগ দুর্বল, সবচেয়ে শক্তিশালী বিভাগ MBA। MBA মানে কি? সুটটাই করে কোম্পানিগুলোর কাছে নিজেকে বিক্রি করা, মোরানদের টাকা। তারা MBA পড়ে, তারা কোম্পানিতে যায়, CEO হবে। তারা একটা রাষ্ট্রকে, একটা জনগোষ্ঠীকে নেতৃত্ব দেওয়ার জন্য যে শিক্ষা দরকার, যে গবেষণা দরকার, এটা করবার তার কোনো ইচ্ছা নেই, তার কোনো কমিটমেন্ট নেই। সারা পৃথিবীতে বড় বড় যত দার্শনিকদের দেখবেন, বড় বড় যত জ্ঞানী ব্যক্তিদের দেখবেন, হ্যাঁ তারা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন বটে, কিন্তু তারা ওই জ্ঞানের প্রতি তাদের যে অনুরাগ, জ্ঞানের পেছনে তাদের যে সারা জীবনের সমস্ত কিছু ত্যাগ করে তারা কিন্তু লিখে গিয়েছেন, তাদের জনগোষ্ঠীকে তারা পথ দেখিয়ে গেছেন। আপনি মার্ক্সের কথা শোনেন, তার খাদ্য ছিল না ঘরে, তার চোখের সামনে তার সন্তান মারা যাচ্ছে অবুদ্ধ হয়ে, কিন্তু তিনি তো ঠিকই তো তিনি ক্যাপিটাল পুঁজির উপর তার যে বিখ্যাত গ্রন্থ, সারা পৃথিবী এখনো পর্যন্ত তার যে অবদান অতিক্রম করে যেতে পারছেন। ধরুন যে কোনো পাশ্চাত্যে আপনার যে কোনো জ্ঞানী ব্যক্তির কথা ধরুন, আমাকে তাহলে প্রশ্ন করুন, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা তরুণরা, আপনাদের কিছু জ্ঞান চর্চার কোনো আগ্রহ নাই? আপনারা কি সারা দুনিয়াতে নেতৃত্ব দিতে চান না? আপনার কি শেখ হাসিনার ভূত এই কাঁধে নিয়ে বাড়াবেন? এর যে তো লজ্জাজনক কিছু হতে পারে না। আপনারা 5ই আগস্টে গণঅভ্যুত্থান করেছেন আর শেখ হাসিনার ভূত বহন করে বেড়াচ্ছেন, এর চেয়ে লজ্জার কি হতে পারে বলে? একটা সরকার গঠন করেছেন, এই সরকার কি সরকার? সেনা সমর্থিত উপদেষ্টা সরকার। সেনাবাহিনী কাউকে যদি বলে এই সরকারকে আমরা সমর্থন করি না, তারপর তিনি সরকার করে এটাই করেছিলেন। এরপর আপনাদের কোনো খবর নেই, নির্বাচনের পরে কোথায় যাবেন কোনো খবর নেই আপনাদের। এটা তো বিশ্ববিদ্যালয়। তাহলে এই যে বিশ্ববিদ্যালয়টা হয় জ্ঞানের ক্ষেত্র, শিক্ষার ক্ষেত্র, এবং এখনো পর্যন্ত তরুণদের মাথায় এই সহজ সরল সত্যটা প্রবেশ করে না যে বুদ্ধিভিত্তিক বিকাশের সঙ্গে রাষ্ট্র গঠনের প্রশ্ন সরাসরি। আপনি যতটুকু চিন্তা করতে পারেন ততটুকু পরিমাণ রাষ্ট্রের রূপান্তর আপনি ঘটাতে পারবেন। আপনার বুদ্ধিভিত্তিক স্তর যতটুকু, দেশের তরুণদের মধ্যে তার চিন্তার স্তর যতটুকু, ততটুকু বাংলাদেশ আমরা বানাতে পারব। আর যদি আপনারা পশ্চাৎপদ থাকেন, আশরাফ আলম খানের মতো ওই যে কী বলে আভ্যন্তরীণ গোলামি, আভ্যন্তরীণ পরাধীনতা, এখনও চামড়া বাদামি হওয়া সত্ত্বেও এখনও নিজেদেরকে যারা ইংরেজ ভাবেন, আপনাদের কোনো ভবিষ্যৎ নেই। এত বড় ঘটনা ঘটার পরে আপনারা কী করে বসে থাকতে পারবেন? আজকে যেখানে হাজার হাজার ছেলে তো হাজিরা উচিত ছিল যে কী করে ঘটনাগুলো ঘটল, কেন আমরা ভুল করলাম, আমাদের সামনের দিকের পথকে আমরা কী করে পদক্ষেপগুলো গ্রহণ করবো। কই আমাদের কোনো আগ্রহ নেই, কোনো উৎসাহ নেই, জানবার কোনো চেষ্টা নেই। কিন্তু যখন আবার বিপদে পড়বো তখন আমরা আবার দেখা যাবে যে হায় 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 শুরু করে দিয়েছি। তো আমার কথা শেষ করবো, যেহেতু আমাদের সময় খুব কম, আমার কতটা প্রস্তাবনা আপনাদেরকে দেব। আমার লম্বা প্রস্তাব দেব না, যেগুলো আমি মনে করি ফোকাস করা আপনাদের দরকার। প্রথমত আপনারা যেটা করবেন সেটা হলো এই ডাকসুর আগে সকলে মিলে একত্র হয়ে কিছু বিষয় আপনারা নির্ধারণ করতে পারেন কিনা। একটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়কে সকল প্রকার বাইরের হস্তক্ষেপ ছাড়া তাকে একটা জ্ঞান চর্চা অত্যন্ত শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রস্তাব। আপনারা বলবেন
এর সমস্যা কোথায়, এর সংকট কোথায়, আমাদের শিক্ষকরা যারা আছেন তাদের সঙ্গে বসে আপনারা আলোচনা করবেন। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা জ্ঞানের চর্চা হবে এবং আপনাদের নীতি হবে খুব সহজ। ঢাকা বিশ্ববিদ্যালয় যতটুকু চিন্তা করতে পারে ততটুকু বাংলাদেশ রাষ্ট্র আমরা গঠন করতে পারি, খুব সহজ। এখানকার পলিটিক্যাল সায়েন্স বলুন কি ইকোনমিক বিভাগ বলুন কি যে কোনো বিভাগের কথা বলুন, বিজ্ঞান বিভাগ, আপনি বিজ্ঞান টেকনোলজি ডেভেলপমেন্ট, তার গবেষণা, নতুন নতুন আবিষ্কার, এটা করবার ক্ষেত্রে আমাদের কী কী দরকার এটা আমরা নিজেরা যেন এখন থেকে চিন্তা করতে শুরু করি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা শক্তিশালী বিশ্ববিদ্যালয় হিসেবে সারা পৃথিবীতে একেবারে অন্যান্য এক বড় বড় বিশ্ববিদ্যালয়ের সমান মাত্রার একটা জায়গায় একই রকম তার মাত্রা সেই জায়গাতে আমি টাকা পেয়ে, এটাই প্রথম।